নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 21শে মার্চ বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক, তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বসিরহাটের জনসভা থেকে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 7 দফাতেও গোহারা হারবে বিজেপি। নাগরিকত্বের আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর, বিদেশি শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেয়া হলো কিভাবে, তোপ তৃণমূলের। ভোটের আবহে ফের ধাক্কা গেরুয়া শিবিরে, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন অসমের বিধায়ক আমিনুল হক লস্কর। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের বার্তা আর নয় বলে মোদী সরকারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশে প্রথম ধাপে 152টা উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 8ই মে। আজ বৃহস্পতিবার 21শে মার্চ সভা শেষে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির 3 দিনের কর্মসূচি ঘোষণা। গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে আমেরিকার রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের রমজান অনুষ্ঠান বর্জনের ঘোষণা করেছে আমেরিকার মুসলিম দলগুলো। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুবিয়ান্তো। চ্যালেঞ্জ ছুঁড়ে আদালতে যাচ্ছেন 2 প্রতিদ্বন্দ্বী। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। গার্ডেন রিচের 5 তলা বহুতল প্রশাসনের নজর এড়িয়ে গড়ে উঠেছে বলে মনে হয় না, এমনটাই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কি কি পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে তার রিপোর্টও চেয়েছে আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হলফনামা দিয়ে ওই বিষয়ে খুঁটিনাটি জানাতে বলা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটার শুনানি ছিল। গার্ডেন রিচ এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। মামলাকারীর বক্তব্য ছিল, গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে 10 জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় এমন আরও অন্তত 50টার বেশি নির্মাণ রয়েছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন মামলাকারী। বৃহস্পতিবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির মন্তব্য, শুনলাম বিপর্যয় মোকাবিলা দপ্তর উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে। ধ্বংসস্তূপে আর কেউ আটকে থাকলে তাহলে কি হবে? প্রতিটা পঞ্চায়েত, পুরসভার একটা করে নজরদারি কমিটি থাকা দরকার। প্রশাসনের নজর এড়িয়ে ওই 5 তলা বহুতল গড়ে উঠেছে বলে মনে হয় না। বিচারপতি আরও বলেছেন, গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন নিয়ে সরকার কি পদক্ষেপ করেছে হলফনামার আকারে তা জানাতে হবে আদালতকে। সরকারের উদ্দেশ্যে আদালতের পরামর্শ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ছাড়াও আপাতত কয়েকদিন খাবার সরবরাহ, রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করতে হবে। যারা বাড়িঘর হারিয়েছেন তাদের জন্য তাঁবুর বন্দোবস্ত করতে বলেছে আদালত। আগামী 4 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। বসিরহাটের জনসভা থেকে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 7 দফাতেও গোহারা হারবে বিজেপি। আত্মবিশ্বাস, প্রত্যয় এবং চ্যালেঞ্জ। বসিরহাটের বিএসএসে ফুটবল মাঠে অনুষ্ঠিত জনগর্জন সভামঞ্চে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বাংলায় গোহারা হারবে বিজেপি। গোটা দেশে যখন নরেন্দ্র মোদী এবং তাঁর বাহিনী 400 আসনের হাওয়া তোলার চেষ্টা করছেন, তখন ঠিক উল্টো সুরে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিয়েছেন 2021 সালের বিধানসভা ভোটের কথা, কারণ সেবারও বিজেপি আব কি বার 200 পারের দাবি তুলেছিল। সেই ভবিষ্যৎবাণী অবশ্য 3 অঙ্কের নিচেই থমকে যায়। মমতার সেনাপতির দাবি, এবারও অন্যরকম কিছু হবে না, অন্তত বাংলায় তো নয়। গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াই গ্যারান্টির প্রসঙ্গই বারবার টেনে এনেছেন অভিষেক।
বলেছেন নরেন্দ্র মোদীর গ্যারান্টি বিভাজনের, আর আমাদের গ্যারান্টি সম্প্রীতির, রেশনের, বিভেদের রাজনীতির জন্যই ভোটের মুখে সিএএ কার্যকর করেছে ওরা। অমিত শাহ বরং গ্যারান্টি দিন সিএ এর পর এনআরসি হবে না, সেটা বলবেন তো? আমরা কিন্তু কথা দিচ্ছি বাংলায় সিএএ এনআরসি করতে দেবো না। অভিষেকের হুঙ্কার, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র, কর্ণাটকে কদফায় ভোট হচ্ছে দেখুন, তাহলে বাংলায় 7 দফা কেন? চ্যালেঞ্জ করছি, তারপরও লাভ হবে না, গোহারা হারবেন আপনারা। এই সূত্রে এজেন্সি প্রসঙ্গ টেনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট আসতেই যেভাবে ইডি সিবিআই রাজনৈতিক ধরপাকড় শুরু করেছে তিনি ইঙ্গিত করেছেন সেদিকে। বুধবার দক্ষিণ কলকাতায় তৃণমূলের এক জনপ্রতিনিধির বাড়িতে হানা দিয়েছে আয়কর দপ্তর, রাত পর্যন্ত তল্লাশি চলেছে সেখানে। এই ইস্যুতে সেনাপতির গর্জন, এজেন্সি নামিয়েও ফায়দা লুটতে পারবে না বিজেপি, কাঁচকলা করছে ইডি সিবিআই, লড়াই আরও তীব্র হবে। অভিষেকের কথায় এই লড়াই একদিকে যেমন কেন্দ্রের মেশিনারির বিরুদ্ধে, ঠিক তেমন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও। 100 দিনের কাজ এবং আবাস যোজনার শেষ 3টে অর্থবর্ষে বাংলার জন্য মোদী সরকার যে 1 টাকাও বরাদ্দ করেনি সে ব্যাপারে চ্যালেঞ্জ ছুঁড়ে শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু 150 ঘন্টা পেরিয়ে গেলেও উত্তর না আসায় তার সুর আরও চড়েছে। বলেছেন 100 দিনের কাজের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, 31 ডিসেম্বরের মধ্যে আবাসের প্রথম কিস্তি টাকাও ঢুকে যাবে। পাশাপাশি বিজেপি নেতারা আগে কাগজপত্র দিয়ে দেখান তারা বাংলার জন্য কি করেছেন। শুধু এই রাজ্য নয়, যে 17 রাজ্যে বিজেপি ক্ষমতায় সেখানকার জন্যই বা কি করেছেন তারা। চ্যালেঞ্জ করছি, একটা রাজ্যে 2 বা 3 হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখাক, রাজনীতি ছেড়ে দেব। বিজেপির হর্তাকর্তাদের ডেইলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করে অভিষেকের বক্তব্য, ভোটের পর বিজেপি নেতাদের পাওয়া যাবে না কিন্তু আমাদের পাবেন, এই গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাগরিকত্বের আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর, বিদেশি শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেয়া হলো কিভাবে? তোপ তৃণমূলের, তিনি বিজেপি সাংসদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য। সেই শান্তনু ঠাকুর কিনা ভারতের নাগরিক নন। হ্যাঁ, মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ্যে দাঁড়িয়ে কার্যত একথা স্বীকার করে নিয়েছেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী স্বয়ং। বনগা বাটার মোড়ের দলীয় সভা মঞ্চে বলেছেন, সিএ এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাবো, আর তাতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। আসন্ন লোকসভা ভোটে বনগা কেন্দ্রে পদ্ম পার্টি ফের প্রার্থী করেছে শান্তনু ঠাকুরকে। আইন অনুযায়ী সেটাই বা কি করে সম্ভব হয়েছে, সেই প্রশ্নই তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের বক্তব্য, নাগরিকত্বের আর্জি জানানো মানে উনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। একজন বিদেশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পান কি করে? গত বিধানসভা ভোট পর্বে তৃণমূলের পক্ষে প্রচার করে নির্বাচন কমিশনের রোষানলে পড়েছিলেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ফেরদৌস। তারপর থেকে এদেশের চলচ্চিত্র মহলে কার্যত ব্রাত্য হয়ে রয়েছেন তিনি। সেক্ষেত্রে যে ব্যক্তি নিজেকে বিদেশি হিসাবে ঘোষণা করে ভারতীয় নাগরিকত্ব নিতে চলেছেন, তিনি কিসের ভিত্তিতে লোকসভা নির্বাচনে লড়ে মন্ত্রিসভায় ঠাঁই পান? এই প্রশ্ন রাজনৈতিক মহলেরও। সিএ এর উপযোগিতা বোঝাতে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার কথা ঘোষণা করেছেন। বিদেশি হয়ে তিনিই বা কিভাবে বিধানসভা নির্বাচনে লড়লেন তা নিয়েও বাড়ছে দ্বন্দ্ব। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে দেদার প্রতিশ্রুতি বিলি করেছে গেরুয়া শিবির। গত লোকসভা ভোটের প্রচারে সেই প্রতিশ্রুতিতে শিলমোহর দেওয়া হয়েছে। মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব প্রাপ্তির বাসনাকে আরও উস্কে দিয়ে ভরে যায় বিজেপির ভোট বাক্স। এবার লোকসভা ভোটের মুখে সিএএ কার্যকর করেছে কেন্দ্র, কিন্তু নিঃশর্ত নাগরিকত্ব দূরের কথা, সেই আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ কয়েকটা নথি পেশ করে মুখোমুখি ইন্টারভিউতে বসতে হবে আবেদনকারীকে। এমন সব শর্ত যে তাতে মোহভঙ্গ হচ্ছে মতুয়াদেরও। এই আবর্তেই মঙ্গলবার সন্ধ্যায় সভা থেকে নতুন গ্যারান্টি বিলি করেছেন শান্তনু ঠাকুর। বলেছেন, ভারত সরকার গ্যারান্টি দিচ্ছে আগামীতে সমস্ত উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দেবে। সেই কারণেই সিএএ কার্যকর করা, কারো কোনো কাগজ লাগবে না, কাগজ ছাড়াই নাগরিকত্ব মিলবে। তাতে অবশ্য সংশয় কমেনি। এর মধ্যেই মতুয়া মহাসংঘের আসল সংঘাধিপতি কে তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু ঠাকুর। এদিন সেই মামলায় শুনানি শেষে রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আজ বৃহস্পতিবার পরবর্তী শুনানি। ভোটের আবহে ফের ধাক্কা গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন অসমের বিধায়ক আমিনুল হক লস্কর। ভোটের আবহে গেরুয়া শিবিরে একের পর এক ধাক্কা।
বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন সাসপেন্ড হওয়া সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলী। কংগ্রেসে যোগদান করেছেন ঝাড়খণ্ডের বিজেপি বিধায়ক জয়প্রকাশ প্যাটেল। এবার অসমে বিজেপির প্রথম মুসলিম বিধায়ক আমিনুল হক লস্কর। 2016 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে অসমের প্রথম মুসলিম বিজেপি বিধায়ক হয়েছিলেন তিনি। বরাক উপত্যকার জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত আমিনুল হক লস্কর এআইসিসির পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। পতাকা হাতে নিয়ে আমিনুল হক লস্কর বলেছেন, আমি গত 13 বছর ধরে বিজেপি করেছি, কিন্তু অসমে বিজেপি তার রাজনৈতিক আদর্শ হারিয়েছে। অসম এবং অসমবাসীর স্বার্থে তাই এই সিদ্ধান্ত নিলাম। 2016 সালে বিধানসভা ভোটে শিলচরের সোনাই কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে লড়েছিলেন আমিনুল হক লস্কর। অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের প্রথম মুসলিম বিজেপি বিধায়ক হওয়ার নজির তৈরি করেছিলেন তিনি। কিন্তু 2021-এর বিধানসভা ভোটে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থীর কাছে পরাজিত হন। পরে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরকার তাকে সেই রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন নিয়োগ করেছিল। লোকসভা ভোটের আগে আমিনুল হক লস্করের এই যোগদান কংগ্রেসে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের বার্তা আর নয় বলে মোদী সরকারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মোদী সরকারের বিকশিত ভারত অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। হোয়াটসঅ্যাপে এমন বার্তা যাবে না তা নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের তথ্য এবং প্রযুক্তি মন্ত্রককে নির্দেশ নির্বাচন কমিশনের। মোদী সরকারের এই মেসেজ নিয়ে তৃণমূল সহ কয়েকটা বিরোধী রাজনৈতিক দল সরব হওয়ার পরেই কমিশনের এই পদক্ষেপ। বাংলাদেশে প্রথম ধাপে 152টা উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 8ই মে। আজ বৃহস্পতিবার 21শে মার্চ সভা শেষে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। এই সব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় 15ই এপ্রিল, বাছাই পর্ব 17ই এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় 22শে এপ্রিল, ভোট হবে 8ই মে। নির্বাচন কমিশন জানিয়েছে 152টা উপজেলার 22টাতে ভোট হবে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপার নির্বাচন হবে। দলীয় প্রতীকে উপজেলার পরিষদের এই নির্বাচন হবে। বর্তমানে বাংলাদেশের 492টা উপজেলা রয়েছে। আগের 4টি উপজেলা নির্বাচন নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধন হওয়ায় 2017 সালের মার্চে মেয়াদ উত্তীর্ণ 3টে উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন হয়েছিল। পরে 2019 সালে দলীয় প্রতীকে পূর্ণাঙ্গ নির্বাচিত হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির 3 দিনের কর্মসূচি ঘোষণা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 25শে মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফারহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের 3 দিনের কর্মসূচির প্রথম দিনেই 25শে মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। সকাল 10টায় শুরু হয়ে 12টায় সমাবেশ শেষ হবে। স্বাধীনতা দিবসের দিন 26শে মার্চ ভোর 6টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 7টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন নেতাকর্মীরা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশের রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরের দিন 27শে মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনারও আয়োজন করেছে বিএনপি।
গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে আমেরিকার রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার ভিডিও কনফারেন্সে তিনি এমনটা জানিয়েছেন। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। মার্কিন সিনেটর জন বারোসা বলেছেন, আমরা যুদ্ধ, পণবন্দীদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার প্রচেষ্টার বিষয়ে বেঞ্জামিন নেতানিয়াহুকে আপডেট জিজ্ঞাসা করেছি। আমরা তাকে বলেছিলাম ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তিনি বলেছেন তারা ঠিক এটাই করে চলেছে। ভিডিও কনফারেন্সে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় এ পর্যন্ত 28,000 মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যাটা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে প্রায় 4,000 কম। নেতানিয়াহুর এই কনফারেন্সের এক সপ্তাহ আগে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক সুমার ইসরায়েলে আগাম নির্বাচন করার আহ্বান জানিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, বিশ্বব্যাপী একঘরে হওয়ার ঝুঁকিতে রয়েছে ইসরায়েল। হোয়াইট হাউসের রমজান অনুষ্ঠান বর্জনের ঘোষণা করেছে আমেরিকার মুসলিম দলগুলো। ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে ক্ষুব্ধ আমেরিকান মুসলিমরা বলেছেন তারা চলতি বছর হোয়াইট হাউসে রমজান এবং ঈদ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেবেন না। তারা প্রশাসনের কাছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার দাবি অব্যাহত রেখেছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এর গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক রবার্ট ম্যাককাউ বলেছেন, আমন্ত্রণ এলে আমেরিকান মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ এবং সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করবে বলে ব্যাপকভাবে বোঝা যাচ্ছে। প্রশাসন হোয়াইট হাউসে রমজানের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ-পিয়েরে বলেছেন, পবিত্র মাস সম্পর্কিত কোনো উদযাপনের ঘোষণা দেয়া হয়নি। সোমবার ভয়েস অব আমেরিকাকে তিনি তার প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আমরা বুঝতে পারছি যে বেশ কয়েকটা সম্প্রদায়ের জন্য এটা একটা বেদনাদায়ক সময়। তিনি আরও বলেছেন, হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত নিয়ে কথা বলতে, তাদের উদ্বেগ প্রকাশ করতে আরব, মুসলিম এবং ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, আমরা এটাকে স্বাগত জানাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, চলতি রমজানে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ অনেক মুসলমানের মনেই গেঁথে থাকবে, আমার মনেও গেঁথে আছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুবিয়ান্তো। চ্যালেঞ্জ ছুড়ে আদালতে যাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী। গতকাল বুধবার দেশটার নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোটাভুটিতেই প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে এই নেতা। তবে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী বলেছেন তারা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন। গত মাসে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরপরই অনানুষ্ঠানিক ভোট গণনায় প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তো এবং তার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গতকাল তাদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জিবরান রাকাবুমিং রাকা হলেন বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান হাসিম আশারি গতকাল বলেছেন, 9,60,00,000-এর বেশি ভোট পেয়ে তারা আনুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন। মোট ভোটের 58.6% ভোট পেয়েছেন তারা, যা প্রথম দফার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যথেষ্ট। আসিয়ারি আরও বলেছেন, 20 মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী কোন প্রার্থী যদি প্রথম দফায় 50% ভোট নিশ্চিত না করতে পারেন, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। তবে সুবিয়ান্তো তা এড়াতে পেরেছেন। নির্বাচনে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী হলেন জাকার্তার সাবেক গভর্নর আনিস বাসওয়েদান এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোয়া। আনিস 24.9% এবং গাঞ্জার 16%-এর বেশি ভোট পেয়েছেন। আনিস এবং গাঞ্জার দুজনেই বলেছেন নির্বাচনে অনিয়ম এবং জালিয়াতি নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ জানাবেন তারা।